নমস্কার এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে চলে এলাম। আমি অমিতাভ, যেখানে কয়েকদিন বা কয়েকটা পর্ব পরপর যেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ গল্প হলেও সত্যি, সেই সমস্ত মানুষ যাদেরকে এই প্রজন্ম দুরন্ত গতিতে এগিয়ে চলার যে প্রতিযোগিতা, তাতে তাদেরকে আমরা আর মনে রাখিনি বা তারা হারিয়ে গিয়েছেন আমাদের এই ভয়ঙ্কর স্রোতে, এগিয়ে যাওয়ার স্রোতে। আজকে তেমনই একজন মানুষের কথা বলবো, যার জন্ম জামশেদপুরে, পরে বেড়ে ওঠা পূর্ব মেদিনীপুরের তমলুকে। ছোটবেলা থেকে এই ডাকাবুকো ছেলেটাই পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার দামাল ছেলে। তপন সিংহ থেকে শুরু করে গৌতম ঘোষ কিংবা মৃণাল সেন থেকে শুরু করে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু তারপরেও তিনি থেকে গিয়েছেন আমাদের স্মৃতির মণিকোটায় প্রায় ব্রাত্য হয়ে। সেই ছেলেটা যে ছোটবেলা থেকেই অকুতোভয় এবং ডানপিটে ছিল, ছোটবেলার নানান স্মৃতিতে বারবার প্রমাণিত করেছেন যে বড় হয়ে যে চরিত্রে তিনি বিখ্যাত হয়েছিলেন, সেই ছেনো আসলে ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত ডাকাবুকো। আসুন আজকে সেই ছেনোর গল্পই আপনাদের বলবো, বাংলা সিনেমায় যে চরিত্রটা আমাদের কাছে অমলিন হয়ে আছে। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তিনি সমিত ভঞ্জ, যার ডাকনাম ছিল বুবু। ছোটবেলায় তিনি যখন মেদিনীপুরে থাকতেন, মানে তমলুকে, তখন তার বোন কৃষ্ণা, তার এই কৃষ্ণা দেবীর কাছ থেকে শোনা ছোটবেলার দু একটা ঘটনা। যেমন ধরুন, একবার স্কুলে কৃষ্ণা দেবীকে কোনো সহপাঠী হয়তো মেরেছে বা ঝগড়া হয়েছে। তখন সমিত ভঞ্জ, মানে বুবু, 7-8 বছর বয়স, তিনি এসে সেই কৃষ্ণাকে, যিনি মেরেছিলেন বা ঝগড়া করছিলেন তার সঙ্গে, তাকে রীতিমতো বালিতে পুঁতে দিয়েছিলেন। পরে শিক্ষক মহাশয়রা এসে তাকে উদ্ধার করে। আরেকবার কৃষ্ণা দেবীর কথা থেকেই জানা যায়, পেয়ারা গাছ থেকে পড়ে গেছেন, মাথা ফেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। খানিকটা মাটি তুলে নিয়ে সেইখানে এই কাটা জায়গাতে মাটি ঘষে দিয়ে আবার খেলতে শুরু করলেন। একবার পরিবারের সবাইকে নিয়ে তমলুক থেকে জামশেদপুরে যাচ্ছেন, ট্রেনের হ্যান্ডেল ধরে গেটের কাছে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে বাইরের একটা, ওই ট্রেনের মুখ বাড়ানো অবস্থায় একটা লাইট পোস্টে ধাক্কা লাগে, মাথা ফেটে চৌচির, গল গল করে রক্ত পড়ছে। সেই অবস্থায় কিন্তু রডটি ধরে দাঁড়িয়েছিলেন গেটের। তারপরে যখন আর পারছিলেন না, তখন যারা সহযাত্রী পাশে দাঁড়িয়েছিলেন তাদের বলেছিলেন, আমি মনে হচ্ছে পড়ে যাব, আমাকে একটু ধরবেন। পরবর্তী স্টেশনে তাকে নামানো হয় এবং সেখানে তার চিকিৎসা হয়। এটা ছিল ছেনো চরিত্রে আমাদের মনে, দর্শকদের মনে থেকে যাওয়া সমিত ভঞ্জ, ছোটবেলার সমিত ভঞ্জ। কলেজের পাঠ শেষ করার আগেই থিয়েটার জগতে নাম লিখিয়েছিলেন। সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলি, পলিটেকনিকে সুযোগ পেয়েছিলেন। বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছোটবেলা থেকেই এই দামাল ছেলে তিনি নাটকের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। তার মেদিনীপুর তমলুকে কল্পতরু ফ্রেন্ডস ক্লাব বলে একটি জায়গাতে তিনি নাটক করতেন, এবং নাটক করতেন শুধু না, সিনেমা করবেন স্বপ্ন দেখতেন। সেই ছেলে যখন পলিটেকনিক শেষ করে কলকাতায় এলেন, কলকাতায় এসেই প্রথমেই পড়াশুনোটা বন্ধ করে দিলেন, এবং বন্ধ করে দিয়ে তিনি সবিতাব্রত, তার একটি নাটকের দল ছিল, সেখানে তিনি যুক্ত হয়ে গিয়েছিলেন। সবিতাব্রত দত্তের রূপকার এই নাটকের দলে। তার আগে বলে নেই, সমিত ভঞ্জ শুধু অভিনয় ভালোবাসতেন না, দারুণ গান করতেন। তারা বাড়ির প্রত্যেকেই খুব ভালো গাইতে পারতেন। আর কেরামতুল্লার কাছে শিখেছিলেন তবলা, তালিম নিয়েছেন তিনি রীতিমতো তবলায়। যাই হোক, কিন্তু মাথায় তো ঘুরছে ছবিতে অভিনয় করব, কিন্তু কি করে হবে।
ছবিতে অভিনয় করতে গেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কলকাতায় বাউন্ডলের জীবন, চালচুলোহীন, পকেটে পয়সা নেই, কিন্তু সিনেমা করতে হবে। এর মধ্যেই তার যিনি স্ত্রী, তার সঙ্গে তার আলাপ এবং গভীর প্রেম। বেকার অবস্থাতেই জেদের বসে বিয়ে করে ফেলেছিলেন তার এই সহধর্মিণী প্রেমিকা রঞ্জাকে। হ্যাঁ, সেও এক মজাদার ঘটনা, কিন্তু সেই ঘটনা আজকে বিষয় না। বিষয় সেই মানুষটা যিনি অভিনয় করতে গিয়ে রীতিমতোভাবে তপন সিংহের ঘরে জোর করে ঢুকে বলেছিলেন যে আমি অভিনয় করতে চাই। অবাক হয়ে গিয়েছিলেন তপন সিংহ, কে বাবা এটা? কিন্তু ভালো লেগেছিল তার যে এই সুন্দর এবং ছটফটে ছেলেটিকে। পরবর্তীকালে তিনি তাকে ডেকেছিলেন সিনেমায়। সেই ঘটনাটা আরেকটা মজার ঘটনা। সেই ঘটনায় আসার আগে আপনাদের বলি, প্রথমে তিনি দুটো ছবিতে ভিড়ের চরিত্রে অভিনয় করেছেন। ওই যে লোকজন দাঁড়িয়ে থাকে না ভিড়ে, সেই দুটো ছবির নাম হচ্ছে নিশাচর। সেই ছবিতে তিনি যেহেতু অন্যরা ধুতি পুতি পরেছিল, তিনি স্যুট পরেছিলেন, তাই তার একটু এক্সট্রা খাতির হয়েছিল। মানে একটা লাড্ডু আর একটা কি খাবার দেওয়া হয়েছিল এবং 5 টাকা। পরবর্তী সিনেমাতে আবার ভিড়ের চরিত্র এবং সেই সিনেমার নাম বাদশা। এরপর তৃতীয় ছবি তার, যেখান থেকে তিনি মানুষকে চেনাতে শুরু করলেন, সেটি হচ্ছে বলাই সেনের সুরের আগুন, 1965। তার ছবি দেখতে দেখতে বারবার যেটা মনে হয়েছে, সুমিত ভঞ্জের অসংখ্য ছবি রয়েছে। আসলে তখন তো উত্তম কুমারে মগ্ন বাংলাদেশ, মানে উত্তমময় বিভোর বাংলা, তাই পরবর্তী উত্তম হয়ে উঠতে পারতেন সুমিত ভঞ্জ, কিন্তু সেই সুযোগটা তিনি সেই সময় পাননি। সুমিত ভঞ্জের অভিনয় দেখতে দেখতে হলিউডের বেশ কিছু মানুষের কথা মনে পড়ে যায়, যাদের মানে সঙ্গে খানিকটা মিল, আদল খুঁজে পাওয়া যায়। একজন হচ্ছেন ক্লিন্ট ইস্টউড, আরেকজন হচ্ছে লি ভন ক্লিফ, এবং আরেকজনের সঙ্গে খুব মিল পেয়েছি, তিনি হচ্ছেন ডেনজেল ওয়াশিংটন। এদের প্যারালাল বলতে গেলে যে বাংলা চলচ্চিত্রে যদি কেউ থাকেন তিনি সুমিত ভঞ্জ। কিন্তু ওই যে বললাম উত্তমময়ে বিভোর বাংলা পরবর্তী এই অভিনেতা তাই হালে পানি পাচ্ছিলেন না। এর মধ্যে ঘটে গেল একটি ঘটনা। ঘটনাটা হচ্ছে, শুটিং পাড়ায় ঘুরে বেড়াতেন, থিয়েটার করতেন আর কাজের জন্য ঘুরে বেড়াতেন। বিয়ে হয়ে গেছে, ভাড়া বাড়িতে থাকেন। 6-7 বছর এরকম স্ট্রাগল লাইফ কাটিয়েছেন সুমিত ভঞ্জ। একদিন ওই শুটিং পাড়ায়, টালিগঞ্জ পাড়ায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে তমলুকেরই সাংবাদিক রবি বসুর সঙ্গে দেখা। রবি বসু সুমিত ভঞ্জকে দেখে বললেন, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ওদিকে তোমার বাড়িতে তো কেদার রাজার শুটিং হচ্ছে। আকাশ থেকে পড়লেন সুমিত ভঞ্জ, যে তপন সিংহের কাছে গিয়ে প্রত্যেক দিন তিনি কাজের জন্য তদবির করছেন, সেই তপন সিংহ তার কেদার রাজার শুটিং করছেন তারই পৈতৃক ভিটেতে। ভাবা যায়। এই শোনার পর সুমিত ভঞ্জ কি আর কলকাতায় থাকবেন? শটান দেশের বাড়ি, দেশের বাড়িতে গিয়ে একেবারে সামনাসামনি তপন সিংহের সঙ্গে। কারণ তপন সিংহ তাকে ইতিমধ্যে দেখেছেন এবং শুধু দেখেননি, তাকে ওই কাজও দিয়েছেন হাটে বাজারে ছবিতে। তিনি সুমিত ভঞ্জকে দেখে বলছেন, কি ব্যাপার, তুমি এখানে? পাশে বলাই সেনও রয়েছেন। বলছেন, এখানে মানে? আপনি যেখানে বসে শুটিং করছেন ওটা আমার শোয়ার ঘর। এই শোনার পর আর সুমিত ভঞ্জকে কাজ না দিয়ে পারা যায়। সেই কেদার রাজাতে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করলেন সুমিত ভঞ্জ। এরপর অনেক ছবির কাজ হয়েছে, অনেক কিছু ঘটনা, কিন্তু আপনাদের মনে করিয়ে দেব যে হাটে বাজারে তপন সিংহ তাকে একটা মোটর মেকানিকের চরিত্র দিয়েছিলেন এবং সেই মোটর মেকানিকের চরিত্র রীতিমতোভাবে ছাপ ফেলেছিল অনেকের কাছেই অভিনেতা সুমিত ভঞ্জের অভিনয় দেখে। আর সেই হাটে বাজারেতেই ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ এবং দারুণ সম্পর্ক। তখন ভানু বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে এই চালচুলোহীন সুমিত ভঞ্জকে থাকতে দিয়েছিলেন, মেজর 9 ফ্লোরে।
তিনি ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেখানেই তার অনেক জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে। এবং একসময় সমীর ভঞ্জ বলেছিলেন যে ভানু বন্দ্যোপাধ্যায় না থাকলে আমি ভেসেই যেতাম। এরপরে আপনাদের বলেছি কেদার রাজার ঘটনা। কেদার রাজার ঘটনার পর হাটে বাজারের পর তিনি করলেন শচীন অধিকারীর শপথ নিলাম। সেখানে একজন বিপ্লবীর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তো সেখানেই শুটিং করতে করতে একদিন হঠাৎ করে রবি ঘোষের মুখোমুখি। রবি ঘোষ তাকে বললেন যে মানিকদা তোকে খুঁজছে রে। সেই সময় সত্যজিৎ রায় মানে মানিকদা তিনি তৈরি করছিলেন অরণ্যের দিন রাত্রি। সেই ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন সমীর ভঞ্জ। এবং মানিকদাকে তো চেনা দূরের কথা, কখনো তার সামনে যাননি, কিন্তু মানিকদার বাড়িতে যাবেন কি করে? মুশকিল আসান হলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। শুভেন্দু চট্টোপাধ্যায় গাড়ি করে, সত্যজিৎ রায় তখন থাকতেন লেক টেম্পলের রোডের বাড়িতে, সেখানে পৌঁছে দিয়েছিলেন। তারপর বাকিটা তো ইতিহাস। আপনাদের এর ফাঁকে একটা সিনেমার কথা বলবো। সেই সিনেমার নাম হচ্ছে আপনজন, যেখানে স্বরূপ দত্ত এবং সমীর ভঞ্জকে দুটো চরিত্রে দেখেছি। একজন হচ্ছে রবি আর একজন হচ্ছে ছেনো। এই ছেনোর চরিত্র রীতিমতো দাগ কেটেছিল বাংলা সিনেমার জগতে, দর্শকদের হৃদয়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আপনজনের ছেনো সুপারহিট হলো, কিন্তু কোনো কাজ নেই। এদিকে রাস্তায় বেরোলে লোকে ছেঁকে ধরে, বাসে উঠতে পারেন না, ট্রামে উঠতে পারেন না, কারো বাড়িতে গেলে বাইরের লোকে উকি ঝুঁকি মারে, কিন্তু পকেটে তো পয়সা নেই, কারণ কাজ নেই। সবাই বলছেন ভালো ভালো, কিন্তু কাজ দেওয়ার বেলায় তখন সবাই চুপ। সেই সময় রীতিমতো খুব কষ্টে কেটেছে, কারণ লোকের হাত থেকে রক্ষা পেতে গিয়ে ট্যাক্সি ধরতে হতো, আর পকেটে তো পয়সা বাড়ন্ত। এইভাবে কেটেছে সমীর ভঞ্জের বিখ্যাত হওয়ার পরেও জীবন। জীবন বদলাতে শুরু করলো যে মুহূর্তে টালিগঞ্জ পাড়ায় চাউর হয়ে গেল যে অরণ্যের দিন রাত্রিতে সত্যজিৎ রায় নিয়েছেন সমীর ভঞ্জকে। তারপর কাজ ঝড়ের গতিতে আসতে লাগলো, আর তিনিও সব কাজ করেছেন। ভিলেন থেকে শুরু করে নায়ক কোনো চরিত্র বাদ দেননি। সেদে লক্ষ্মী ঘরে আসছে যখন, তখন কেন তিনি গ্রহণ করবেন? এই মানুষটি অত্যন্ত আমুদে এবং অত্যন্ত খাদ্যরসিক ছিলেন। কাজের বাইরে শুধুমাত্র বাড়ি, আর সেখানেই তার আড্ডা। এবং এই অতিরিক্ত খাওয়াই তার স্টারডামের ক্ষেত্রে একটা প্রবলেম বা অসুবিধার কারণ হলো, কারণ তিনি ওই নিয়ম মেনে খেতেন না, শরীর ভারী হতে শুরু করলো। কিন্তু খেতে ভালোবাসতেন আর মজার মানুষ ছিলেন। এই প্রসঙ্গে আপনাদের বলি যে 1970 সালে অরণ্যের দিন রাত্রি রিলিজ করে। এরপর হিন্দি ছবিতে ডাক পেলেন ঋষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন জয়া ভাদুরী। গুড্ডি ছাড়াও কিন্তু সমীর ভঞ্জ আরো কয়েকটি সিনেমাতে কাজ করেছেন, 3টি হিন্দি সিনেমায় কাজ করেছেন, আমরা হয়তো জানিও না। ওহি রাত ওহি আওয়াজ, আর একটা সিনেমা হচ্ছে অনজানে মেহমান, আর কিতনে পাস কিতনে দূর। এছাড়া বাংলা চলচ্চিত্রে তিনি রীতিমতো ভাবে দাগ ফেলেছেন হারমোনিয়াম, সবুজ দ্বীপের রাজা, ফুলেশ্বরী, গণদেবতা, ফেরা, এরকম অসংখ্য বিখ্যাত সিনেমায় তিনি আমাদেরকে অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন। জীবনের একদম শেষ প্রান্তে তার ইচ্ছে ছিল যে গৌতম ঘোষের সঙ্গে কাজ করবেন, আর গৌতম ঘোষও চেয়েছিলেন যে একটা ছবি অন্তত সমীর ভঞ্জের সঙ্গে কাজ করবেন। সেই সুযোগটা যখন এলো, তখন ধরা পড়ে গিয়েছে যে সমীর ভঞ্জের ক্যান্সার। তিনি করলেন আবার অরণ্যে, এবং সেই আবার অরণ্যতে তিনি চিন্তায় ছিলেন যে সমীর ভঞ্জ কাজ করতে পারবেন কিনা। সমীর ভঞ্জকে গিয়ে যখন বললেন গৌতম ঘোষ যে আবার অরণ্যে করছি, তুমি কি কাজ করতে পারবে? সমীর ভঞ্জ মৃত্যুকে দরজায় দাঁড় করিয়ে রেখে সেদিন বলেছিলেন, ফ্যান্টাস্টিক, হ্যাঁ
মৃত্যুকে তোয়াক্কা না করে আবার তিনি শুটিং করতে শুরু করেছিলেন। চিন্তিত ছিলেন ডাক্তার, যিনি শমিত ভঞ্জকে দেখতেন, ট্রিটমেন্ট করতেন। তিনি বলেছিলেন যে তুমি এই অবস্থায় শরীরে শুটিং করবে? শমিত ভঞ্জ বলেছিলেন, নিশ্চয়ই করব, হয়তো এটা আমার শেষ ছবি হবে, শেষ অভিনয়। তারপর তো বাকিটা সবাই জানেন। সেই ছবিতে আবার অরণ্যতে আমরা পেলাম সৌমিত্র, আবার পেলাম শর্মিলা ঠাকুর, সেমি গাড়ওয়াল, শমিত ভঞ্জকে, এবং সবাই খুব কেয়ার নিতেন শমিত ভঞ্জকে এই শুটিংয়ের সময়। কিন্তু তিনি এটা পছন্দ করতেন না। হাসি ঠাট্টা মজা এই নিয়েই তার জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন শমিত ভঞ্জ। মনে পড়ছে একটা দৃশ্য, যেখানে হাঁটতে হাঁটতে শমিত ভঞ্জ বলছেন, আমার এক পা সংসারে আর এক পা শ্মশানে। কথায় কথায় গৌতম ঘোষ বলছিলেন সেই লাস্ট শট, শর্মিলা ঠাকুর আর শমিত ভঞ্জ মানে বুবু। গৌতম ঘোষ বলছেন সেই শেষ শট, যেখানে কাঁদতে কাঁদতে শমিত ভঞ্জ মানে বুবুদা বলছে কাঁদতে কাঁদতে যে সব থাকবে, শুধু আমি থাকবো না। এই দৃশ্যটা হয়ে যাওয়ার পর নাকি সেই শুটিং ফ্লোরে যারা ছিলেন সবাই কেঁদেছিলেন। উত্তম কুমারের মৃত্যুদিন 24শে জুলাই 2003 সালে। এই একই দিনে আমরা হারিয়েছিলাম শমিত ভঞ্জকে। হয়তো তিনি হয়ে উঠতে পারতেন বাংলা সিনেমাতে উত্তম কুমারের পরের আরো একজন উত্তম। যাই হোক, আজকের এবং অমিতাভ শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শমিত ভঞ্জের মতো এরকম বিখ্যাত অভিনেতাকে কিংবা একটুখানি স্মৃতিরোমন্থন করে ফিরিয়ে আনা গল্প হলেও সত্যিতে সেই ছেনোকে, বাংলা সিনেমা যাকে অন্তত ওই সেলুলয়েডের পর্দায় চিরকাল অবস্মরণীয়ভাবে মনে রাখবে। শুধু কানে বাজতে থাকবে সেই কথাটা আবার অরণ্যের, যখন তিনি শর্মিলা ঠাকুরের তার সামনে কাঁদতে কাঁদতে বলছেন, সব থাকবে, শুধু আমি থাকবো না। যেখানেই থাকুন ভালো থাকুন। এবং অমিতাভ এবং আমি সঞ্চালক অমিতাভর পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম বাংলার এই বিখ্যাত অভিনেতা শমিত ভঞ্জকে। আর আপনাদের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আবার অজানা কোনো মানুষকে বা চেনা কোনো মানুষের অজানা গল্প নিয়ে বা অজানা কোনো ঘটনা নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।